আসসালামু আলাইকুম। ডিস্ট্রিক্ট সবাইকে স্বাগতম। আসলে ব্যস্ততার কারণে মোবাইলে চার্জ লাগাইতে ভুলে গেছিলাম। মোবাইল থেকে ফেসবুক লাইভ করি তো, তাই হঠাৎ করে চার্জ শেষ হয়ে একবারে সেটটা বন্ধ হয়ে গেছে। ব্যস্ততার কারণে মোবাইলে যে চার্জ ছিল না এটা খেয়ালে করি নাই, চার্জের কেবলটা লাগাইতে পারি নাই, যার কারণে চার্জ শেষ হয়ে গেছে, একবারে বন্ধ হয়ে গেছে। এখন আবার চার্জার কানেকশান লাগাই, আবার লাইভে ফেরত আসছি আজকের এই লাইভ অনুষ্ঠানের দ্বিতীয় পার্টে। তো আসলে যেটা বলতে চাইছিলাম, আমি অত্যন্ত দুঃখিত। প্রায় অনেকক্ষণ আমাকে আপনারা যারা মিস করছেন, আশরাফুল ইসলাম ভাই আপনাকে স্বাগতম, আপনি আবার দেখতেছেন, ইতিমধ্যে অনেকে দেখতেছেন। যাক, তো যেটা বলতেছিলাম যে অনেক রাজনৈতিক নেতা আছে যাদের প্রেস ক্লাবে মিটিং করে, তা আমরা ওনাদের সামনে লোকজন 2-5 জন দেখি, তখন আমরা বলি ওনার সামনে তো এক সাইকেলের লোক নাই। তা আমাদের ডেস্টিনি গ্রুপের লোকেরাই বুঝবে এক সাইকেলের লোক মানে 42 জন নাই। ঠিক বর্তমানে আজকে যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারকে বাদ দিয়া ব্যবসা চালুর চেষ্টা করতেছে, ওখানে এক সাইকেলের লোকও দেখা যাচ্ছে না। আর আমাদের এখানে লাইভে বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের গঠিত পিএইচডি ফোরাম শনিবারে গত সপ্তাহের আগের সপ্তাহে মিটিং শুরু হওয়ার 27 মিনিটের মাথায় 1000 ওভারটেক করে ফেলছে। এবং গত শনিবারে, এই যে 7 দিন আগের শনিবারে, মাইনুদ্দিন ভাই আপনাকেও ধন্যবাদ, এবং সৌদি আরব থেকে দেখতেছেন মুক্তিয়া ভাই, যেটা আমি ইতিমধ্যে লাইভের শুরুতে বলছিলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচে রাখে, আগামীকালকে বুধবারে 9টা থেকে 10টা প্রশ্ন উত্তর পর্ব দেখবো, আপনারা প্রশ্ন করবেন। এবং সপ্তাহে আমি 2 দিন লাইভ করব, যেটা ইতিমধ্যে আমি শুরুতে বলেছিলাম। প্রত্যেক মঙ্গলবারে 9টা থেকে 10টা থাকবে, একটানা বলে যাব। এবং প্রত্যেক বুধবারে 9টা থেকে 10টা প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ সবাইকে প্রশ্ন উত্তর করব। ইতিমধ্যে লাইভে এখন আবার সবাই চলে আসছেন, সবার অগ্রগতির জন্য বলতেছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ওই যে এখন বাসায় লাইভটা করার আগে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, কানেকশান লাগাইতে ভুলে গেছি, যার কারণে লাইভটা অন দ্য স্পটে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে চেক করবো, অনিচ্ছাকৃত বিঘ্ন ঘটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যেটা বলছিলাম, আজকে আমরা কি আফসুস, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, আজকে দেখেন আপনারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার ইতিমধ্যে, রফিকুল আমিন স্যার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মাল্টিপারপাসে অফিস করে। মাল্টিপারপাস ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কত সুন্দর করে দাঁড়িয়েছে, এসে একটু দেখে যান, চারপাশে একটু দেখেন। ওই যে আল্লাহ পাক রফিকুল আমিন স্যারের নেতৃত্বে যেটা শুরু হচ্ছে, এবং ইতিমধ্যে আপনারা অনেকেই, বিশেষ করে এখন যেটা বলবো, স্বপ্নের শহর নিয়ে নেগেটিভ পোস্ট দিচ্ছেন, এবং অনেকেই পোস্ট দিচ্ছেন কেউ বিনিয়োগ করবেন না, ডেস্টিনি গ্রুপের সাথে স্বপ্ন শহরের কোনো সম্পর্ক নাই। আরে ভাই, আপনারা কষ্ট করে সময় অপচয় করে টাকা ব্যয় করে আপনারা স্বপ্ন শহর নিয়ে এই পোস্ট দেওয়ার দরকারটা কি? এটা তো ডেস্টিনি গ্রুপের সাথে জড়িত না, এটা আমরা সবাই জানি। স্বপ্নের শহর যেটা হলো একটা হাউজিং প্রজেক্ট, এখানে হাউজিং হবে, প্লাট সেল হবে, সবাই টাকা দিবে, প্লাট বুঝিয়ে নিবে। তো এটা তো ডেস্টিনি গ্রুপের সাথে সম্পর্ক নাই। তো এটা এত কষ্ট করে ফেসবুকে বলার দরকারটা কি? কারণ আমরা যারা স্বপ্ন শহরের সাথে জড়িত, আমরা তো জানি। কারণ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেহেতু দেখছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দাঁড়িয়েছে, আমরা ওখানে শেয়ার হোল্ডার, এবং ডেস্টিনি মাল্টিপারপাসের আরও 24টা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আগামী সপ্তাহের মধ্যে রেকর্ড পাবেন। গতকালকে রফিকুল আমিন স্যার সারা সেন্টারের এবং 12 তলা এবং 13 তলা, ইতিমধ্যে লিফটের 7-এ তো ডেস্টিনি মাল্টিপারপাস চালু হয়েছে। পাশাপাশি গতকালকে স্যারে সারা সেন্টারের 12 তলা এবং 13 তলা ঘুরে দেখেছেন। ডেস্টিনি মাল্টিপারপাসের আরও যে 24টা অঙ্গ প্রতিষ্ঠান, ওটা কীভাবে চালু হচ্ছে স্যারে এটা বুঝিয়ে দিয়েছে। খুব শীঘ্রই এটা দেখবেন। এবং ওখানে আমাদের লিগ্যাল ডিভিশনকে একটা টিম দিয়েছেন, যেটা আমরা আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে কাজ শুরু করেছি ইনশাল্লাহ। প্রশান্ত ভূষণ বড়ুয়ার অধ্যায়টা সমাপ্তর পরে আমরা যেটা আগেও বলেছি, লাইভ আর 10 মিনিটের বেশিক্ষণ, যেহেতু 10 মিনিট একটু বাড়িয়ে দেব, ব্রেক হয়েছে,
যেটা আমরা প্রশান্ত পোষণ বলি, আমরা যেটা মনে করি বর্তমানে ইতিমধ্যে আগেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার পজিটিভ অ্যাটিটিউডের লোক। কারণ উনি 2000 সালের পরে যারা শুরু হয়েছে উনি বারবার বলতেছে আজকে যারা পক্ষে এরাও রফিকুল আমিন স্যারের সৃষ্টি, যারা বিপক্ষে এরাও রফিকুল আমিন স্যারের সৃষ্টি। ওরা জাস্ট ভুল বুঝে আছে। আর তাছাড়া ওরা কি করতেছে, এক হইলো আমাদের ডেস্টিনি সম্পদ যারা ভোগ করতেছে ওই ইনকাম থেকে একটা অংশ পাচ্ছে, এই জন্য ওরা অনলাইনে খুব অ্যাক্টিভ। পাশাপাশি ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটাইছে লজ্জায় স্যারের সাথে কি করে মিলবে, এটাও একটা ফ্যাক্ট। তৃতীয় হলো এরা এখন ফেসবুকে অনলাইন অ্যাক্টিভিস্ট হয়েছে, অর্থাৎ ফেসবুকে এমনি কোনো ভিডিও দিলে তো হবে না। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেহেতু পাবলিক ফিগার, আন্তর্জাতিক ফিগার, ওনাকে নিয়ে প্রচারণা করলে যেই ঘটনাটা ঘটবে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার ভিউ বেড়ে যাবে। ভিউ বেড়ে গেলে এদের অনলাইনে ডলার ইনকাম হবে, এই ডলার ইনকামের দানা। কিন্তু ভাই আপনারা এই 10-15 জন ডেস্টিনি মুভমেন্ট হক কথা বেশ কয়েকজন অনলাইন যোদ্ধাকে বলবো, আপনারা তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে বলে ওনার কিচ্ছু করতে পারতেছেন না, বিনিময়ে আমাদের এই যে বিনিয়োগকারী আজকে আপনারা কিচ্ছু বলতেছেন না যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দাঁড়িয়ে গেছে, কিন্তু 17+ লক্ষ বিনিয়োগকারী ডেস্টিনি টি প্লান্টেশনের বোর্ড নিয়ে আপনার কিচ্ছু বলতেছেন না। ওটা কেন চালু হচ্ছে না? আবার আলি সেন্টার থেকে বলতেছে ডেস্টিনির টির সাথে আমরা জড়িত না। তো টিটা অ্যাক্টিভ কে করবে ভাইয়া? টির দায়িত্বে কারা আছেন? নেক্সাস জাহাঙ্গীর সাহেব ডায়মন্ড এক্সিকিউটিভ চট্টগ্রামের, উনি তো ফোনে ধরে না। প্রফেসর মঈন সাহেব ওনারা। আমি ইতিমধ্যে আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত আহ্বান করব, যারা ইতিমধ্যে আমাদের টি প্লান্টেশনের গাছ বিক্রি করে দিয়েছেন বিনিয়োগকারীদের স্বার্থ, 100 কোটি টাকার গাছ 10-12 কোটি টাকা বিক্রি করছেন, আপনারা অতি তাড়াতাড়ি পত্রিকায় রিপোর্ট আসছে এবং আপনারা অতি তাড়াতাড়ি সরি বলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের সাথে একমত হয়ে একাত্মতা ঘোষণা করেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সহযোগিতা নিয়ে যেভাবে 8.5 লক্ষ বিনিয়োগকারীর পানের প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস দাঁড়িয়ে গেছে, টি প্লান্টেশনটা দাঁড় করিয়ে ফেলেন বিনিয়োগকারীদের। আর ডেস্টিনি 2000 লিমিটেডের অনলাইন যোদ্ধা যারা এখন ব্যবসা চালু, আমি নিজে NFC কার্ড অর্ডার দিছি, এখনও পাই না। যাক সেই দিকে অন্যটা বলতেছি, প্রোডাক্টটাও এখনও পাই নাই। সবাইরে নাকি প্রোডাক্ট ডেলিভারি দেয়, সবার NFC কার্ড দেয়, আমারটা দিচ্ছে না কেন আল্লাহ জানে। যাক, আমার 1000 টাকা কি টাকা না? আমি যে প্রোডাক্টটা অর্ডার দিছি আমি কি প্রোডাক্ট পাবো না? টাকা দিছি তো। যাক, সেটা অন্যদিকে যাচ্ছে। আসেন, আমি মনে করি আমি ইউনুস মিয়া অ্যাজ এ আয়কর আইনজীবী কোম্পানি আইনি উপদেষ্টা হিসেবে মনে করি যদি প্রশান্ত ভূষণ বড়ুয়ার অধ্যায়টা ক্লোজ হয়ে যায় তাহলে অনলাইন এরা চুপচাপ হয়ে যাবে। এরপরেও যদি এরা এদের কাজ অব্যাহত রাখে, আমরা বর্তমানে আইনজীবী টিম গতকালকে লিগ্যাল ডিভিশনের রুম বুঝে পাইছি, আমরা এখন সাপ্তাহিক আইনজীবী টিমেরা একটা টিম মিটিং করবো ইনশাল্লাহ, যেখানে বর্তমানে 30 জন প্লাস আইনজীবী ব্যারিস্টার হাইকোর্ট আপিল ডিভিশনে আছেন। আমরা টিম মিটিং করে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে প্রচারণা আমরা একদম জিরোতে নিয়ে আসব। এবং বিশেষ করে আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সালমান চৌধুরী নামে একটা আইডি থেকে বলবো, যদিও আপনার আইডিতে কোনো জন্ম পরিচয় নেই, কিচ্ছু নাই, আপনি আমার একটা কমেন্টসকে এটা অন্য কেউ করেছে এটাকে বারবার ঘুরে মারতেছেন। আপনাকে অনুরোধ করব আপনি এটা বন্ধ করেন, না হলে বাংলাদেশে বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এদের কাছে টেকনোলজি আছে। আপনার এই ফেসবুক আইডি কোন মোবাইল থেকে চালান, মোবাইলের একটা আইএমই নাম্বার আছে, ওই আইএমইর বিপরীতে একটা সিম নাম্বার আছে, একদম খুঁজে পাওয়া সহজ। আপনাদেরকে লজ্জা দিতে চাই না। সালমান চৌধুরী সাহেব এই আইডি মালিককে, ফেসবুকে তো ছবি নেই, কিচ্ছু নেই, আপনি দয়া করে চুপ হয়ে যান। আমি আইন পেশায় এসেছি, আমি অত পজিটিভ অ্যাটিটিউডের লোক না, আমাকে টার্গেট করা বন্ধ করেন। কারণ আমি আমাকে রক্ষা করার জন্য দেশের প্রচলিত আইনের ব্যবস্থা অবশ্যই নেব। দয়া করে বন্ধ করেন। বাকিরা মোটামুটি বন্ধ করছেন, ধন্যবাদ। আমাকেও খোঁচা দিয়েন না, আমি আপনাদেরকে খোঁচা দেব না। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে ওনাকেও খোঁচা দিয়েন না।
কারণ ওনার বিরুদ্ধে নেগেটিভ প্রচার ওনার কিচ্ছু হয় না, বরঞ্চ ওনার আরও মানসিক শক্তি বেড়ে যায়। কারণ আপনাদের এই 2-4টা নেগেটিভ কথা, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এত বেশি স্ট্রং মনের অধিকারী, যেখানে 12 বছর 3 মাস 5 দিন হাসিনা জেল খাটিয়ে পর্যন্ত ওনাকে সরি বলাইতে পারে নাই, সেখানে আপনারা 2-4টা লাইক পোস্ট শেয়ার ভিডিও দিয়া ওনার মনোবল ভাঙেন, সম্ভব না। আপনাদের এই সমস্ত প্রচার কারণে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মনোবল আরও চাঙ্গা হয়ে যায়, আরও বৃদ্ধি হয়ে যায়। ইতিমধ্যে উনি স্বপ্ন শহর, যেটা হলো হাউজিং প্রজেক্ট চালুর মাধ্যমে আমরা যারা ডিস্ট্রিবিউটর, এখনও ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা শুরু হইতে দেরি হচ্ছে, বা শুরু হলো টিম গোছাইতে গেলে 2-6 মাসে 1 বছর লাগবে। মনে করেন কালকে থেকে স্টেটমেন্ট প্রকাশ শুরু হইল, টিম গোছানো এত সহজ, সাইকেল মারা এত সহজ, প্রোডাক্ট বিক্রি এত সহজ। কারণ ফিল্ডে যখন নামবে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, বিনিয়োগকারী বিনিয়োগ কোথায়, আগে টাকা ফেরত দেন, যেটা আমরা অলরেডি কোপারেটিভে দাঁড় করিয়ে ফেলছে। এরপরে প্রশ্ন করবে আগে ট্রির টাকা ফেরত দেন, ট্রি দাঁড় করা যাবে না। তাহলে এই 6 থেকে 12 মাস কীভাবে চলবে? এটার জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার 2টা পদ্ধতির মাধ্যমে আমাদের পিএইচডি থেকে সকল ডিস্ট্রিবিউটারকে সুবিধা দিচ্ছে। এক, মাল্টিপারপাসের মাধ্যমে সকল পিএইচডিকে একটা লোনের আওতায় নিয়ে আসবে, যাতে মিনিমাম মাসিক 50,000 টাকা একটা সাপোর্ট পায়। পাশাপাশি স্বপ্নের শহর হাউজিং প্রজেক্টের মাধ্যমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার আমাদের ইনকাম ন্যূনতম মাসিক 1 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ ইতিমধ্যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর বা রফিকুল আমিন স্যার বা আমাদের বিরুদ্ধে প্রমাণ MLM ডাইরেক্ট মার্কেটিং আমরা কৃষি করতে হয় না। এখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বিজনেস সায়েন্টিস্ট উপাধি আমরা এই জন্য দিয়েছি, কারণ উনি ইতিমধ্যে মাল্টি লেভেল মার্কেটিং, কোঅপারেটিভ, সমবায় সমিতি আইন, ট্রেডিশনাল, MLM উৎপাদন সকল কিছু মিলিয়ে লেটেস্ট একটা বিজনেস প্ল্যান চালু করতেছে, যেখান থেকে আমরা চতুর্মুখী ইনকাম করব। 2001 থেকে 12 সাল পর্যন্ত আমরা শুধু সাইকেল ইনকামের উপর নির্ভর ছিলাম, ডেস্টিনি কমিশনের উপর নির্ভর ছিলাম। এখন চতুর্মুখী, অর্থাৎ আপনি একাধিক কাজের মাধ্যমে ইনকাম চালু হবে। তাই সবাইকে যার যার অবস্থান থেকে অ্যাক্টিভ হওয়ার জন্য, সোচ্চার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখেন, প্রাকৃতিক নিয়মে বর্ষাকাল আসবে, বৃষ্টি আসবেই। বর্ষার সময় আপনার পানি দরকার, আপনি বৃষ্টিতে ভিজা দরকার। তাহলে আপনার যদি পানি দরকার, বর্ষা আসার পূর্বেই আপনি কি পরিমাণ পানি দরকার সে অনুযায়ী আপনার প্রস্তুতি নিতে হবে। পাতিল রেডি করতে হবে, বালতি রেডি করতে হবে। এরপরে বৃষ্টি আসবেই। বৃষ্টির সময় যদি আপনি ঘরে বসে থাকেন, তাহলে বৃষ্টিতে জীবনেও ভিজবেন না। যখন বৃষ্টি শুরু হবে, আপনি খোলা আকাশের নিচে আসতে হবে, তখনই বৃষ্টি আপনার গায়ে লাগবে, আপনি বৃষ্টিতে ভিজবেন, তা না হলে ভিজবেন না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে আমরা যারা আছি, এদের সবার অলরেডি একটা নিয়মিত ইনকাম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। কোপারেটিভ থেকে একটা ইনকাম পাচ্ছি ইনশাল্লাহ, আমরা স্বপ্নের শহর থেকে পাবো, শুরু হয়ে যাচ্ছে। এরপরে ডেস্টিনি 2000 লিমিটেড থেকে পাবো। সবচাইতে বিষয় হলো, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারকে বাদ দিয়ে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা একটা জিনিস নিজেকে বিবেকের কাছে প্রশ্ন করবেন, ফেস ভ্যালু একটা শব্দ আছে, কার চেহারা দেখে এই ডেস্টিনি ব্যবসা 2001 সাল, 2 সাল, 3 সাল আমরা কাকে দেখি ব্যবসা? আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার, ওনাদের সামনে গেস্ট বসাই দিতাম, ওনাদেরকে দিয়ে ক্লোজিং দিতাম। ব্যবসাটা এইটাই ছিল 1 থেকে 5 সাল। পরবর্তীতে দেখেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ব্রেন থেকে আবিষ্কার করে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অনুমোদন নিয়ে শেয়ার প্যাকেজ নিয়ে আসছে, আমাদের ব্যবসা চাঙ্গা। পরবর্তীতে উনি টি প্লান্টেশন বনায়ন প্রকল্প, যেটা কেউ বুঝতো না, এই জিনিসটা আবিষ্কার করে টি প্লান্টেশনকে বাংলাদেশে বাণিজ্যিক রূপ দিয়েছে। আজকে যদি তৎকালীন স্বৈরশাসক হাসিনা না আটকাইতো, তাহলে আজকে ডেস্টিনির টি প্লান্টেশনের কারণে বাংলাদেশে বনায়নের কোনো সমস্যা থাকতো না। আমি জানি না আমার এই আজকের লাইভটা সরকারের কোনো লোক দেখবে কিনা, পরিবেশ উপদেষ্টা রেজানা চৌধুরী দেখবেন কিনা। কারণ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন যদি ডেস্টিনিকে আটকানো না হইতো, তাহলে বাংলাদেশে আজকে টি প্লান্টেশনটা
গাছে গাছে বাংলাদেশের যেই কোনো দেশের উন্নয়নের জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য ওই দেশের মোট বনভূমির 25% বনায়ন থাকা উচিত। আজকে যদি ডেস্টিনিকে আটকানো না হইতো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে যদি আটকানো না হইতো, মোহাম্মদ হুসাইন স্যারকে যদি আটকানো না হইতো, ডেস্টিনি টি প্লান্টেশনের মাধ্যমে বাংলাদেশে 25% বনায়ন হয়ে যেত, বাংলাদেশের টোটাল বনের সমস্যার সমাধান হয়ে যেত, পরিবেশ শৃঙ্খলার মধ্যে থাকতো এবং বিশ্ব আমাদেরকে দেখে শিখত। আমরা গরিব দেশ, আমরা যাতে উন্নত হতে না পারি, বহিঃশত্রু পরামর্শে আমাদের এই টি প্লান্টেশনদের কার্যক্রমকে আটকে দেওয়া হয়েছে। দেখেন রফিকুল আমিন, এই টি প্লান্টেশন যে একটা প্রোডাক্ট, এটা রফিকুল আমিন স্যারের ব্রেন থেকে বাইরেছে। বর্তমানে স্বপ্ন শহর রফিকুল আমিন স্যার থেকে বাইরেছে। আপনারা তো ডেস্টিনিতে দায়ী দায়িত্ব। আজকে আমরা আফসোস, আমরা 45 লক্ষ লোকের কিছু লোক অনলাইনে প্রচার করে, আমরা রফিকুল আমিন স্যারের কাছে স্যার ব্রেনটাকে কাজে লাগাইতে পারতেছি না, ওনার ব্রেন ইউজ করতে পারতেছি না। আমরা যারা আজকে ওনার সাথে একমত হয়ে আমরা ওনার ব্রেনটাকে ইউজ করে আমরা সুফল পাচ্ছি। আমি আজকে ডেস্টিনি নিরপেক্ষ লোক উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অনেকে আলিশ সেন্টারে মিটিংয়ে বসেন, শুনেন, চলে আসেন। আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা যারা মাল্টিপারপাস কোঅপারেটিভে আসেন, সারা সেন্টারে মিট দেখেন, আলিশ সেন্টারে মিট দেখেন। আলিশ সেন্টারকে প্রশ্ন করতে হবে, আপনাকে বুঝাচ্ছে, আপনাকে প্রশ্ন করতে হবে যে হোসেন সাহেব কোথায়, আপনাদেরকে প্রশ্ন করতে হবে হারুন সাহেব কেন ভোটটা হয়েছে 22 সাল থেকে, হাসিন সাহেব বাইরে ছিল, তো হারুন সাহেব নাই কেন? 15 সালে জানুয়ারি রায় হওয়ার পরে 15 জানুয়ারি যে রায় হয়েছে, সেদিন হারুন সাহেব কোথায় ছিল? যেদিন মোহাম্মদ হুসাইন স্যার, রফিকুল আমিন স্যার বাইরে আসছে, এরপরে হারুন সাহেব যখন জেল থেকে বাইরেছে, ওনাকে কেন আলিশ সেন্টারে আনে নাই? আজকে যারা ব্যবসাটা চালু করার জন্য চাইতেছে, আপনারা কি 45 লক্ষ নিরপেক্ষ লোকগুলা পাবেন? এরা রফিকুল আমিন স্যারের সাথে বড় হয়ে গেছে, মোহাম্মদ হুসাইন স্যারের সাথে বড় হয়ে গেছে, সাবেক সেনাপ্রধান হারুন স্যারের সাথে বড় হয়ে গেছে? অবশ্যই না। তাহলে আপনারা প্রশ্নগুলো করেন, আপনারা প্রতিবাদ করেন। আমি যেমন প্রতিবাদ করেছি, আমি যেমন 2001 সাল থেকে 12 সাল, পরবর্তীতে আমি যখন হাসিনা পালিয়ে গেছি, 11ই আগস্ট থেকে আলিশ সেন্টারে আন্দোলন শুরু করছি এবং মার্চ পর্যন্ত এদের সাথে ছিলাম, অডিট করাই দিতে চাইছিলাম। এরা আমার সেই সুযোগটা নেয় নাই। আমি ওখানে ফ্রি অফ কস্টে কাজ করতে চাইছিলাম, সকল বোর্ড মেম্বারকে প্রস্তাব দিছিলাম, মাত্র 90 দিন আলিশ সেন্টার অফিস করেন, ডেস্টিনি ব্যবসা চালু হবে। তখন রফিকুল আমিন স্যার জেলে ছিল, উনি তো বাধা দিতে পারে নাই, শুধু শুধু ওনার দোষ দিচ্ছে। তাহলে এই বোর্ডের লোক কথা শুনে, ওরা তো আসলে ব্যবসা চালু করতে চায় না, ওরা অভিনয় করে বিল বাউচার করে পাশ করে। কেউ বিনা বেতনে নিয়োগপত্র নেয়, বিনা বেতনে নিয়োগপত্র নেওয়ার দরকারটা কি ভাই? আপনি বেতন নেন, পকেট থেকে ইনভেস্ট করার দরকারটা কি? প্রতিষ্ঠান আমাদের সম্পদের ইনকাম যায় কোথায়? সবগুলা যায় কোথায়? টি প্লান্টেশন গাছের টাকা বিক্রি কোথায় গেছে? সব হিসাব হবে। অডিট করতেছেন, অডিট কে ফাঁস করবে? বোর্ডের মেজরিটি তো, হ্যাঁ, অডিট হবে, একদম অরিজিনাল অডিট হবে, অডিট হবে, সেটার অডিট হবে। 2012 সালে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার জেলে যাওয়ার দিন কাকে দায়িত্ব দিয়ে গেছে, তার উপরে অডিট হবে। ওনারা জেলে থাকাকালীন কেন ব্যবসা চলে নাই, সেটার উপর অডিট হবে। ওনাদের জামিনের কথা বলে, কোর্টে টাকা নিয়ে আসতেছি বলে ওনারা জামিনের জন্য দাঁড়াইছে, 3-4 ঘন্টা কোর্ট অর্ডার দেয় নাই, কেন আইনজীবীর খরচ যায় নাই, কে টাকা আটকে দিছে, এগুলার অডিট হবে। হাইকোর্টে অ্যাডভোকেট বাসদ মজুমদার স্যারের সাথে যুক্ত করে কে জামিন আটকিয়ে দিছে এবং টাকা খরচ করে নাই, এটার অডিট হবে। 13 সাল থেকে 24 সাল রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার জেলে থাকাকালীন কে কী অনিয়ম হয়েছে, এগুলার অডিট হবে। এটাই হলো প্রকৃত অডিট এবং এগুলো বোর্ডে অনুমোদন হবে। মেজরিটি যেটা বলে বোর্ড না, কোম্পানি আইন, আবারও বলতেছি মেজরিটি। সুতরাং অডিট করে, হ্যাঁ, অডিট করে জান দিচ্ছে, বিল বাউচার পাস করতেছে, করে যান, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিপক্ষে বলতেছেন, তারা একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন। আগামী 5 মিনিটের মধ্যে আমি আবার লাইভ শেষ করব, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনারা রফিকুল আমিন কিছু করতে পারতেছেন? উনি বরঞ্চ এখন দেখেন ওনার অফিস শিডিউল দেখেন, ডক্টর রফিকুল আমিন স্যারের আরও অ্যাটিটিউড এখন আরও বেশি চাঙ্গা, উনি আগের চাইতে অতিরিক্ত পরিশ্রম করতেছে। এখনও উনি এই অসুস্থ শরীর নিয়ে, হার্টের রুগী, হার্টে ফেস মেকার বসানো, অসুস্থ, সারাক্ষণ আমরা দেখি
বিভিন্ন ডাক্তার আসে ওনাকে থেরাপি দিয়ে যায়, টাইম টু টাইম ওষুধ খাইতে হয়। এইটার মাঝেও উনি আমাদের জন্য এখনও 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করে। এখন আমরা সকাল 7টা বাজে অনেকে রফিকুল আমিন স্যার থেকে কল পায়, অনেকে 8টা বাজে। আমাকে আজকেও অনেকে আসছে, যে আজকে মঙ্গলবার কয়েকজন আমাকে বলছে স্যার একজনকে 8টা বাজে কল দিছে, স্যার একজনকে 8:30টায় কল দিছে। তার মানে উনি এখনও সকাল থেকে অফিস শুরু করে। গতকালকে রাত্রে 11:30টায় স্যারের সাথে কথা হয়েছে। বিভিন্ন লোকের উনি আমাদেরকে নিয়ে এতভাবে উনি ওভার পরিশ্রম করতেছে। আপনাদের এই নেগেটিভ প্রচারের কারণে স্যারের মনোবল আরও বেড়ে যাচ্ছে, এবং উনি ইতিমধ্যে নতুন নতুন বিজনেস, নতুন নতুন প্ল্যান আবিষ্কার করে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, খোকন ভাই আপনাকে ধন্যবাদ, দেখতেছেন আগামীকালকে প্রশ্নোত্তর পর্ব দেব, সবাই থাকবেন। তাহলে উনি নতুন নতুন প্ল্যান দিয়ে আরও চাঙ্গা করে, কিন্তু বিনিময়ে আপনারা কাদের ক্ষতি করতেছেন? সাধারণ লোক। এই যে দেখেন আজকে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ উঠছে, ইসরায়েলে হামাসের কিছু করতে পারতেছে না, মারতেছে সাধারণ লোক। ঠিক আপনারা কি করতেছেন? আপনারা ইসরায়েলের ভূমিকা আসতেছেন, আপনারা টার্গেট করতেছেন রফিকুল আমিন স্যারকে মারবেন, টার্গেট করতেছেন আমাকে মারবেন, টার্গেট করতেছেন আমরা যারা রফিকুল আমিন স্যারের সাথে আছি তাদের মনোবল চাঙ্গা দুর্বল করে দেবেন। আরে ভাই, আমরা তো বেকুব না। রফিকুল আমিন স্যারের চারপাশে আছে, এরা তো সচেতন, এরা 1-2 দিন না, তো দীর্ঘদিন আছে। কেউ একটানা 25 বছর, কেউ জেলে যাওয়ার পর একটানা 12-13 বছর। এদেরকে বোঝানো তো দূর থেকে আপনাদের পক্ষে সম্ভব না। কিন্তু আপনাদের এই নেগেটিভগুলোর বিনিময় কী হচ্ছে? ওই যে আমাদের নিরপেক্ষ কিছু লোক আছে যারা কোপারেটিভে আসে এখন সুবিধা নিতে পারত, যারা টি প্লান্টেশনে বিনিয়োগ সুবিধা নিতে পারত, যারা ব্যবসাটা চালু করতে পারত, এই সমস্ত লোকগুলো কনফিউজ। এদের কাছে আপনারা পৌঁছায় দিচ্ছেন ডেস্টিনি এখন 3 গ্রুপ। একটা হলো আলিশ সেন্টার আশরাফুল আমিন গ্রুপ, একটা হলো রফিকুল আমিন স্যারের গ্রুপ, একটা হলো নিরপেক্ষ গ্রুপ। আর সবাই আশ্চর্য, বাতিজা কি করে, যেই বাতিজা সাসাকে দিয়ে আজকে সারা বাংলাদেশে পরিচিত, যেই বাতিজা সাসাকে দিয়া বাংলাদেশে পরিচিত, ডেস্টিনি রফিকুল আমিন, তার বাতিজা আশরাফুল আমিন, যাকে দিয়ে সারা বাংলাদেশে আজকে প্রতিষ্ঠিত, সেই আশরাফুল আমিন গ্রুপ। আজকে আশরাফুল আমিন সাহেব কাকে দিয়ে প্রতিষ্ঠিত? রফিকুল আমিন স্যারের নাম বিক্রি করে। উনি যে এর বাইরে জিরো, তার প্রমাণ হইল আশরাফুল আমিন সাহেব ডেস্টিনির বাইরে জিরো, রফিকুল আমিন স্যারের বাইরে জিরো। তার প্রমাণ হলো ইতিমধ্যে উনি ডেস্টিনির বাইরে অনেক জায়গায় গিয়ে সফল হওয়ার চেষ্টা করেছে, রেজাল্ট জিরো। আমার বাজারে থাকার সময় আমি আপনজনে ছিলাম লিগেল অ্যাডভাইজার, ওখানে তখন হয়তো আমার বাজার, আজকে আমার বাজার, এই প্ল্যান প্রোগ্রাম দিয়ে আমার বাজারে তো দাঁড় করানো ছিল, ওটা কেন বন্ধ হয়ে গেল? এখন বর্তমানে এটা অবশ্যই আলতাফ সাহেব আরও অনেকেই বলে, এই যে টিমটা এখন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা চালানোর চেষ্টা করতেছে, এটা হুবাহুব কবি আমার বাজার। বিভিন্ন দায় দায়িত্বে আপনারা দেখেন, যাক সেটা নিয়ে বলবো। তাহলে আজকে লাইভ এখানে শেষ করব। তার আগে আবার বলতেছি, আপনারা যারা আমার লাইভটা দেখছেন পরবর্তীতে আবার দেখবেন। আজকে 2টা পার্ট আমি আবার ইউটিউব চ্যানেলে এটা লোড দিয়ে দিচ্ছি, কারণ যেই কোনো লাইভ অনুষ্ঠান 30 দিন পরে ফেসবুক থেকে ডিলিট হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এটা লোড দিয়ে দিচ্ছি, আপলোড দিয়ে দিলে আপনারা আবার দেখতে পারবেন। আজকে যেহেতু সার্চ শেষ হয়ে যাওয়ার কারণে 2টা পার্ট হয়ে গেছে, 2টা পার্টে ইউটিউবে আপলোড দিচ্ছি। এখন থেকে সপ্তাহে আমি 2 দিন লাইভ করব, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে প্রত্যেক মঙ্গলবার 9টা থেকে 10টা হবে। একটা না আমি বলে যাব, আগামী ডেটে আরও কিছু ভালো সংবাদ পাবেন। এই 7 দিনে অনেক কিছু ঘটবে। এবং প্রত্যেক বুধবারে আমি যেটা হবে প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ আপনাদের সাথে খোঁজ গল্প করব। প্রয়োজনে আমি আরেকটা নাম্বার দিয়ে দেব, অর্থাৎ আপনারা চাইলে লাইভ অনুষ্ঠানে আমাকে আরেকটা নাম্বার দেব, ওই নাম্বারে প্রশ্ন করবেন, আমি ওখান থেকে সরাসরি লাইভে উত্তর দেব। অনেকে এখানে লিখতে পারেন, অনেকে আবার লিখতে পারে না। আমি একটা ফোন নাম্বার দেব, আমার বিকল্প একটা ফোন নাম্বার দেব, এটাতে আপনারা ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন। এটা আমি আগামীকালকে থেকে শুরু করব, এবং আগামীকালকে 9টা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন, আগামীকাল বুধবার 9টা থেকে 10টা প্রশ্নোত্তর পর্ব করব, যেখানে একটা ফোন নাম্বার দেব, ওখানে আপনারা প্রশ্ন করবেন, আমি আবার লাইভে উত্তর দেব।
এখানে লিখিত প্রশ্ন করবেন, আমি লাইভে উত্তর দেব। তবে আইন পেশা থাকার কারণে অনেকগুলা প্রশ্ন সরাসরি উত্তর দেব না, ডাইরেক্ট শুধু আপনাকেই দেব, লাইভে দেব না। অনেকগুলা ইনবক্সে দেব, সেটা কালকে বলবো ইনশাল্লাহ। তো আজকে যারা এই লাইভ দেখেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ। উমর ফারুক ভাই কি প্রশান্ত বড় কখন ফিনিশ হবে? ইনশাল্লাহ একদম চাঁদ উঠবে দেরি, খুব শীঘ্রই। এটা এভাবে আপনাকে বলবো, যেমন এই হাসিনা, যদিও রাজনৈতিক উদাহরণ এখানে দেওয়া ঠিক না, হাসিনা অনেক কিছু বলছে, পরে 1 আগস্টে জামাত শিবিরকে নিষিদ্ধ করছে, জামাত শিবির চুপচাপ ছিল। আজকে হাসিনা আমাদের প্রশান্তকে দিয়ে ডেস্টিনি গ্রুপের অনেক ক্ষতি করছে। এই ঠিক প্রশান্তর অধ্যায় ক্লোজ হতে যাচ্ছে, সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ, সময়ের ব্যাপার। আল্লাহ পাক চাইলে 45 লক্ষ লোকের দোয়া কবুল করলে প্রশান্ত ভূষণ বড়ুয়ার অধ্যায় ক্লোজ হবে এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের হাত ধরে খুব শীঘ্রই আমরা ডেস্টিনিকে আগের পর্যায়ে দেখব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।